নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি ত্রয়োদশ পর্ব। এই নিস্তারিণীকে একদিন তিলু অদ্ভুতভাবে নদীর ধারে আবিষ্কার করলে ঝোপের আড়ালে রায়পাড়ার কৃষ্ণকিশোর রায়ের ছেলে গোবিন্দর সঙ্গে গোপনীয় আলাপে মত্ত অবস্থায়। তিলু গিয়েছিল খোকাকে নিয়ে নদীতে গা ধুতে। বিকেলবেলা, হেমন্তের প্রথম। নদীর জল সামান্য কিছু শুকুতে আরম্ভ করেছে। শুকনো কালো ঘাসের গন্ধে বাতাস ভরপুর। নদীর ধারের পলিমাটির কাদায় কাশফুল উড়ে পড়ে বীজ শুদ্ধ আটকে যাচ্ছে। নদীর ধারের ছাতিম গাছটাতে থোকা থোকা ছাতিম ফুল ফুটে আছে। সপ্তপর্ণ পুষ্পের সুরভি ভুরভুর করছে হেমন্ত অপরাহ্নের স্নিগ্ধ ও একটুখানি ঠান্ডার আমেজে লাগা বাতাসে। এই সময় ভবানী স্ত্রী ও খোকার সঙ্গে নদীর ধারে প্রায়ই যান। নদীর এই শান্ত শ্যাম পরিবেশের মধ্যে ভগবানের কথা খুব জমে। সেদিনও ভবানী আসবেন। তার মতেই খোকাকে নির্জনে এই সময় বসে বসে ভগবানের কথা বলতে হবে। ওর মন ও চোখ ফোটাতে হবে উদার নীল আকাশের তলে বননীল দিগন্তের বাণী শুনিয়ে। ভবানী এলেন একটু পরে। তিলু বললে, ওই শ্লোকটা বুঝিয়ে দিন। সেই প্রশ্নোপনিষদেরটা, স এনং যজমানম অহরহর ব্রহ্মগময়তি। তিনি যজমানকে প্রতিদিন ব্রহ্মভাব আস্বাদ করান। তিনি কে? ভগবান। যজমানকে? যে তাকে ভক্তিপূর্বক উপাসনা করে। এখানে মনই যজমান, এরকম একটা কথা আগে আছে না? আছেই তো। ও কারা কথা বলছে ঝোপের মধ্যে? দাঁড়াও দেখি। এগিয়ে যাবেন না, আগে দেখুন কি, আমিও যাব। ওরা গিয়ে দেখলে নিস্তারিণী আর গোবিন্দ ওদের দিকে পেছন ফিরে বসে এক মনে আলাপে মত্ত, এবং দেখে মনে হচ্ছিল না যে ওরা উপনিষদ বা বেদান্তের আলোচনা করছিল নিভৃতে বসে। কারণ গোবিন্দ ডান হাতে নিস্তারিণীর নিবিড় কৃষ্ণ কেশপাশ মুঠি বেঁধে ধরেছে, বাঁ হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি বলছিল। নিস্তারিণী ঘাড় ঈষৎ হেলিয়ে ওর মুখের দিকে হাসি হাসি মুখে চোখ তুলে চেয়েছিল। পেছনে পায়ের শব্দ শুনে নিস্তারিণী মুখ ফিরিয়ে ওদের দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। গোবিন্দ বনের মধ্যে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। ভবানী বাড়ুজ্যে পিছু হটে চলে এলেন। নিস্তারিণী অপরাধীর মতো মুখ নিচু করে রইল তিলুর সামনে। তিলু বনের দিকে আঙুল দেখিয়ে বললে, কে ওখানে চলে গেল রে? এখানে কি করছিস? নিস্তারিণীর মুখ শুকিয়ে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে কোনো উত্তর দিল না। কে গেল বল না। গোবিন্দ। তোর সঙ্গে কি? নিস্তারিণী নিরুত্তর। আর বাড়ি থেকে এতখানি এসে এই জঙ্গলের মধ্যে? বারে মে। আমার ভালো লাগে। নিস্তারিণী অত্যন্ত মৃদুস্বরে উত্তর দিলে। তিলু রাগের সুরে বললে, মেরে হাড় ভেঙে দেবো, দুষ্টু মেয়ে কোথাকার। ভালো লাগাচ্ছি তোমার? উনি এসেছেন নদীর ধারে এই বনের মধ্যে আতকোষ তফাৎ বাড়ি থেকে। কি না ভালো লাগে আমার? সাপে খায় কি বাঘে খায় তার ঠিক নেই। ধিঙ্গি মেয়ে বলতে লজ্জা করে না? যা বাড়ি যা। ভবানী বাড়ুজ্যে তিলুর ক্রোধব্যঞ্জক স্বর শুনে দূর থেকে বললেন, ওগো চলে এসো না। তিলু তার উত্তর দিলে, থামুন আপনি। নিস্তারিণীর দিকে চেয়ে বললে, তোর একটু কাণ্ডজ্ঞান নেই? এখনই যে গায়ে ঢিটি পড়ে যাবে, মুখ দেখাবি কেমন করে? ওরে পোড়ার মুখী। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। আয় আমার সঙ্গে, চল। পোড়ার মুখী কোথাকার, গুণ কত। সে মুক্তটা আছে না ইতিমধ্যে গোবিন্দকে দিয়েছিস? না, সেটা শাশুড়ির কাছে আছে। আয় আমার সঙ্গে। বিছুটির লটার মধ্যেই এখানে বসে আছে দুজনে। তোর মতো এমন নির্বোধ মেয়ে আমি যদি দুটি দেখেছি। কুন্তি ঠাকুরুন যদি একবার টের পায় তবে গায়ে তোমাকে তিষ্ঠুতি দেবে না। তাই ইছামতির জল তো আর কেউ কেড়ে নেয়নি,
আবার সব বাজে কথা বলে, মেরে হাড় ভেঙে দেবো বলে দিচ্ছি, মুখের ওপর আবার কথা। চল ডুব দিয়ে নে নদীতে একটা, চল আমি কাপড় দেবো এখন। তিলু ওকে বাড়ি নিয়ে এসে ভিজে কাপড় ছাড়িয়ে শুকনো কাপড় পরালে, কিছু খাবার খেতে দিলে, ওকে কথঞ্চিত সুস্থ করে বললে, কতদিন থেকে এর সঙ্গে দেখা করছিস? 5-6 মাস। কেউ টের পাইনি? লুকিয়ে ওই বনের মধ্যে ও আসে, আমিও আসি। বেশ করো, বলতে একটু মুখে বাঁচছে না ধিঙ্গি মেয়ের। আর দেখা করবি নে বল? আর দেখা না করলে ও থাকতে পারবে না। ফের তুই আর যাবি নে, বুঝলি? হ্যাঁ। কি হ্যাঁ? যাবি না যাবি নে? নিস্তারিণী অন্যদিকে মুখ ফিরিয়ে ঘাড় দুলিয়ে বললে, গোবিন্দ আমাকে একটা জিনিস দিয়েছে। কি জিনিস? নিয়ে এসে দেখাবো, কানে পড়ে, তারে মাকড়ি বলে। কোথায় আছে? নিস্তারিণী ভয় ভয় বললে, আমার কাছেই আছে, আঁচলে বাঁধা আছে আমার ওই ভিজে শাড়ির। আজই দিয়েছে, নতুন গয়না। ওরকম এ গায়ে আর কারো নেই, কলকাতা শহরে নতুন উঠেছে। ও গড়িয়ে এনে দিয়েছে ওর মামাতো ভাই, কলকাতার কোথায় যেন কাম করে। নিস্তারিণী নিয়ে এসে দেখালে নতুন গয়না ভিজে কাপড়ের খুঁট থেকে খুলে এনে। তিলু উল্টে পাল্টে দেখে বললে, নতুন জিনিস, ভালো জিনিস, কিন্তু তুই এ জিনিস নিতে পারবি না, এ তোকে ফেরত দিতে হবে। ফেরত দিয়ে বলবি আর কখনো দেখা হবে না। এবার আমি এ কথা চেপে দেবো। আর তো কেউ দেখেনি, আমরাই দেখেছি, কারুরই বলতে যাব না আমরা, কিন্তু তোমার এরকম মহাপাপ করতে দেব না। কিন্তু স্বামীকে ভালো লাগে না তোমার? স্বামীর চোখে ধুলো দিয়ে? নিস্তারিণী মুখ নিচু করে বললে, সে আমায় ভালোবাসে না। মেরে হাড় ভেঙে দেবো। ভালোবাসবে কি করে? উনি এখানে ওখানে? তা না, আগে থেকেই সে এসব কিছু জানে না। স্বামীকে ফাঁকি দিয়ে এসব করতে মনে মায়া হয় না? তুমি দিদি স্বামী পেয়েছো শিবির মতো, অমন শিবির মতো স্বামী আমরা পেলে আমরাও অমন কথা বলতাম। আহা, তিনি যে গুণবান। একখানা কাপড় চেয়েছিলাম বলে কি বকুনি। যেমন শাশুড়ির তেমনি সেই গুণবানের। বাপের বাড়ির একজোড়া গুজরি পঞ্চম ছিল, তা সেবার বাঁধা দিয়ে নালুপালের কাছ থেকে টাকা নিয়েছিল, আজও ফিরিয়ে আনার নাম নেই। এত বলি কথা শোনে না। আনবে কোথা থেকে? ওই তো সংসারের চিড়ি। ধান এবার হয়নি, যা হয়েছিল 3টে মাস টেনে টুনে চলেছিল। ঢেঁকিতে পাড় দিয়ে দিয়ে কোমরে বাদ ধরবার মতো হয়েছে। এত করেও মন পাবার জো নেই কারো। কেন আমি থাকবো অমন শ্বশুর বাড়ি? বলে দাও তো দিদি। সুন্দরী বিদ্রোহিণীর মুখ রাঙা হয়ে উঠেছে, মুখে একটি অদ্ভুত গর্ব ও যৌবনের দীপ্তি। নিবিড় কেশপাশ পিঠের উপর ছড়িয়ে আছে সারা পিঠ জুড়ে। বড় মায়া হলো এই অসম সাহসী বধূটির ওপর তিলুর। গ্রামে কি হুলুস্থুলু পড়ে যাবে জানাজানি হয়ে গেলে এ কথা তাই কিছুই জানে না। অনেক বুঝিয়ে সান্ত্বনা দিয়ে তিলু ওকে সন্ধ্যের আগে নিজে গিয়ে ওদের বাড়ি রেখে এলো। বলে এলো তার সঙ্গে নদীর ঘাটে নাইতে গিয়েছিল, এতক্ষণ তাদের বাড়ি বসেই গল্প করছিল। শাশুড়ি সন্দিগ্ধ সুরে বললেন, ও মা, আমরা দুবার নদীর ঘাটে খোঁজ নিয়ে এলাম, এ পাড়ার সব বাড়ি খুঁজলাম। বউ বটে বাবা বলিহারি, বেরিয়েছে 3 প্রহর বেলা থাকতে, আর এখন সন্ধ্যের অন্ধকার হলো এখনো এলো। আর কি বলবো মা, ভাজা ভাজা হয়ে গেলাম ও বউ নিয়ে। আবার কথায় কথায় চোপা কি। নিস্তারিণী সামান্য নিচু সুরে অথচ শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বললে, হ্যাঁ, তোমরা সব গুণের গুণমণি কিনা, তোমাদের কোনো দোষ নেই, থাকতে পারে না। শুনলে তো মা, শুনলে নিজের কানে। কথা পড়তে ভস হয় না, অমনি সঙ্গে সঙ্গে চোপা। বউ বললে, বেশ। তিলু ধমক দিয়ে বললে, ও কি রে, ছি, শাশুড়িকে অমন বলতে আছে? সন্ধ্যের দেরি নেই, তিলু বাড়ি চলে গেল। বাঁশবনের তলায় অন্ধকার জমেছে, জোনাকি জ্বলছে কালো কাসুন্দে গাছের ফাঁকে ফাঁকে। এসে ভবানীকে বললে, দিন বদলে যাচ্ছে বুঝলেন, নিস্তারিণীর ব্যাপার দেখে বুঝলাম।
কখনো শুনিনি ভদ্র ঘরের বউ বনের মধ্যে বসে পরপুরুষের সঙ্গে আলাপ করে। আমাদের যখন প্রথম বিয়ে হলো, আপনার সঙ্গে কথা কওয়ার নিয়ম ছিল না দিনমানে। এ গায়ে এখনো তার নিয়ম নেই। অল্প বয়সী বউরা দুপুর রাত্রি সবাই ঘুমুলি তবে স্বামীর ঘরে যায় এখনো। ভবানী বাড়ুজ্যে বললেন, আমি বলেছিলাম না তোমাকে, খোকা তার বউ নিয়ে এই গাঁয়ের রাস্তায় দিনমানে পাশাপাশি বেরোবে। ও মা, বলো কি? ঠিক বলছি, সেদিন আসছে। তোমাদের ওই বউটিকে দিয়েই দেখলে তো। দিনকাল বড্ড বদলাচ্ছে। প্রসন্ন চক্রবর্তী আজকাল গয়া মেমের দেখা বড় একটা পায় না। মেম সাহেব চলে যাওয়ার পরে গয়া একরকম স্থায়ীভাবেই বড় সাহেবের বাংলায় বাস করছে। যদি বা বাইরে আসে, পথে ঘাটে দেখা মেলে কখনো কখনো, আগের মতো যেন আর নেই। আবার কখনো কখনো আছেও। খামখেয়ালি গয়া মেমের কথা কিছু বলা যায় না। মন হলো তো প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গল্পই করলে, খেয়াল না হলো ভালো কথাই বললে না। নীলকুঠির কাজ খুব মন্দা। নীলের চাষ ঠিকই হচ্ছে বা হয়ে এসেছেও এতদিন। প্রজারা ঠিক আগের মতোই মানে বড় সাহেবকে বা দেওয়ানকে। কিন্তু নীলের ব্যবসাতে মন্দা পড়েছে। মজুত নীল বাইরের বাজারে আর তেমন কাটে না। দাম এত কম যে খরচ পোষায় না। আর বছরের অনেক নীল গুদামে মজুত রয়েছে কাটতির অভাবে। নীলকুঠির চাকরিতে আর আগের মতো জুত নেই। কিন্তু এরা এখন নতুন চাকরি পাবেই বা কোথায়? বড় সাহেব নীলকুঠি থেকে একটি লোককেও বরখাস্ত করেনি। মাইনেও ঠিক আগের মতো দিয়ে যাচ্ছে, কিন্তু তেমন উপরি পাওনা নেই ততটা। হাঁক ডাক কমে গিয়েছে। নীলকুঠির চাকরির সে জলুস অন্তর্হিত প্রায়। শ্রীরাম মুচি একদিন প্রসন্ন চক্রবর্তীকে বললে, ও আমিন বাবু, আমার জমিটা আমাকে দিয়ে দিতে বলেন সাহেবকে। বলবো, সব চাকরদের জমি দিচ্ছে নাকি? বড় সাহেব বলেছে ভজা, নফর আর আমাকে জমি দিতি। আপনি মেপে কুঠির খাস জমি থেকে 3 বিঘে করে জমি এক একজনকে দিয়ে দেবেন। সাহেবের হুকুম পেলেই দেব। আমরা পাবো না? আপনি বলে নিতে পারেন সাহেবকে, শুধু চাকর বাকরকে দেবে বলেছে, আপনাদেরকে দেবে না। গয়া মেমকে দেবে 15 বিঘে। হ্যাঁ, বলিস কি? সে পাবে না তো কি আপনি পাবা? সে হলো পেয়ারের লোক সাহেবের। ঠিক 2 দিন পরে দেওয়ান হরকালী সুর পরোয়ানা পেলেন বড় সাহেবের, গয়া মেমের জমি আমিনকে দিয়ে মাপিয়ে নিতে। আমিনকে ডাকিয়ে বলে দিলেন, গয়া মেম নিজের চোখে গিয়ে জমি দেখে নেবে। কোন জমি থেকে দেওয়া হবে? বেলেডাঙ্গায় 18 নম্বর থাক নকশা দেখুন। ধানি জমি কতটা আছে আগে ঠিক করুন। সেখানে মাত্র 5 বিঘে ধানের জমি আছে দেওয়ানজি। আমি বলি, ছুতরঘাটার কোল থেকে নাতিডাঙ্গার কাঠের পুল পর্যন্ত যে টুকরো আছে, শশীমুচির বাজে আপতি জমির দরুন, তাতে জলি ধান খুব ভালো হয়। সেটা ও যদি নেয়। হরকালী সুর চোখ টিপে বললেন, আহ, চুপ করুন। কেন বাবু? খাসির মাথার মতো জমি। সাহেবের পরে খাবে কি? নীলকুঠি তো উঠে গেল। ও জমিতে 16 মণ 18 মণ উড়ি ধানের ফলন। সাহেব খাস খামারে চাষ করবে এরপরে। গয়াকে দেবার দায় পড়েছে আমাদের। না হয় এরপর আপনি আর আমি ও জমি রাখবো। হায় মূর্খ বৈষয়িক হরকালী সুর, প্রণয়ের গতি কি করে বুঝবে তুমি? তার পরদিনই নিম গাছের তলায় দুপুরবেলা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রসন্ন চক্রবর্তী গয়া মেমের সাক্ষাৎ পেলে। গয়া কোনোদিনও সাহেবের বাংলায় ভাত খায় না। খাওয়ার সময় নিজের বাড়িতে মায়ের কাছে গিয়ে খায়। আর একটা কথা, রাত্রে সে কখনো সাহেবের বাংলায় কাটায় না। বড়দা নিজে আলো ধরে মেয়েকে বাড়ি নিয়ে যায়। গয়া বললে, কি খুড়োমশাই, খবর কি? দেখাই তো আর পাইনি, ডুমুরের ফুল হয়ে গিয়েছ। গয়া ম্যাম হেসে প্রসন্ন আমিনের খুব কাছে এসে দাঁড়িয়ে বললে, কেন এমন করে দাঁড়িয়ে আছেন এখানে দুপুরের রোদ্দুরে? তোমার জন্য। যান, আবার সব বাজে কথা খুড়োমশাইয়ের।
5 দিন দেখেনি আজ। এ পোড়ার মুখ আর নাই বা দেখলেন? তার মানে আপনাদের কোন কাজে আর লাগবো বলুন? আচ্ছা গয়া কি বলে এই গয়া মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে চলে যেতে উদ্যত হলো। প্রসন্ন ব্যস্ত হয়ে বললে, শোনো শোনো, চললে যে, কথা আছে। গয়া যেতে যেতে থেমে গেল। পেছন ফিরে প্রসন্ন চক্রবর্তীর দিকে চেয়ে বললে, আপনার কথা খুড়োমশাই শুধু হেন আর তেন, শুধু তোমাকে দেখতে ভালো লাগে আর তোমার জন্য দাঁড়িয়ে আছি আর তোমার কথা ভাবছি, এইসব বাজে কথা। যত বলি খুড়োমশাই বলে ডাকি, আমার এমন বলতে আছে আপনার? অমন বলবেন না, ততই মুখির বাঁধন দিন দিন আলগা হচ্ছে যান। প্রসন্ন চক্রবর্তী হেসে বললে, কোথায় দেখলে আলগা? কি বলিছি আমি? শুধু তোমারে দেখতে ভালো লাগে, তোমারে কতকাল দেখিনি, তোমারে না দেখলি থাকতে পারি নে। মিথ্যে কথা একটাও না। যান বাসায় যান দিনি, এ দুপুরবেলা রোদ্দুরে দাঁড়িয়ে থাকবেন না, ভারী দুঃখ হবে আমার। সত্যি গয়া, সত্যি তোমার দুঃখ হবে? ঠিক বলছো গয়া? হবে হবে হবে। বাসায় যান, পাগলামি করবেন না পথে দাঁড়িয়ে। একটা কথা, আবার একটা কথা, আর একটা কথা। আর ও গয়া শোনো আর একটু, ও গয়া এখানটায় বসে একটু গল্প করা যাক। না, ও কথা না। কি তবে, হাতি না ঘোড়া? ওসব কথাই না, মাইরি বলছি গয়া। শোনো, খুব দরকারি কথা তোমার পক্ষে, কিন্তু খুব লুকিয়ে রাখবে, কেউ যেন না শোনে। এই দেখাশোনার কয়েকদিনের মধ্যে প্রসন্ন চক্রবর্তী শশীমুচির বাজেয়াপ্তি জমির উৎকৃষ্ট জলিধানের 15 বিঘে জমি গয়ামেমকে মেপে শ্রীরাম মুচিকে দিয়ে খোঁটা পুঁতিয়ে সীমানায় বাবলা গাছের চারা পুঁতে একেবারে পাকা করে গয়াকে দিয়ে দিলে। গয়া মাঠে উপস্থিত ছিল। একটা ডুমুর গাছ দেখে বললে, খুড়োমশাই, ওই ডুমুর গাছটা আমার জমিতে করি দেন না, ডুমুর খাবো। যদি দি, আমার কথা মনে থাকবে গয়া? ও ওই আবার শুরু হলো। সোজা কথাটা বললি কি এমন দোষ হয়ে যায়? কথাটার উত্তর দিচ্ছি কি হচ্ছে? ও গয়া, যাকে মরুকে, আমি কিছুটি আর বলছি না। দিলাম চেন ঘুরিয়ে, ডুমুর গাছ তোমার রইল। পায়ের ধুলে নেব? না নেব না, বেরামহন দেবতা, তার উপর খুড়ো মশাই, কত পাপ যে আমার হবে। গয়া এগিয়ে গিয়ে গড় হয়ে প্রণাম করলে দূর থেকে। কি প্রসন্ন হাসি ওর মুখের, কি হাসি! কচি ডুমুর গাছটা এখনো কতকাল বাঁচবে। প্রসন্ন চক্রবর্তী আমিনের আজকের সুখের সাক্ষী রইল ওই গাছটা। প্রসন্ন আমিন মরে যাবে, কিন্তু আজ দুপুরের ওই কচি পাতা ওঠা গাছটার ছায়ায় যাদের অপরূপ সুখের বার্তা লেখা হয়ে গেল, চাঁদের আলোয় যাদের চোখের জল চিকচিক করে, ফাল্গুন দুপুরে গরম বাতাসে যাদের দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়, তাদের মনের সুখ দুঃখের কথা 50 বছর পরে কেউ আর মনে রাখবে কি? মাস কয়েক পরের কথা। ভবানী ছেলেকে নিয়ে ইছামতির ধারে বনসিমতলার ঘাটের বাঁকে বসে আছেন। বেলা 3 প্রহর এখনো হয়নি। ঘন বন জঙ্গলের ছায়ায় নিবিড় তীরভূমি পানকৌড়ি আর বালিহাঁসের ডাকে মাঝে মাঝে মুখর হয়ে উঠছে। জেলেরা ডুব দিয়ে যেসব ঝিনুক আর জোংড়া তুলেছিল গত শীতকালে, তাদের স্তূপ এখনো পড়ে আছে ডাঙায় এখানে ওখানে। বন্য লতা দুলছে জলের ওপর বাবলা গাছ ও বন্য যজ্ঞী ডুমুর গাছ থেকে। কাকজঙ্ঘার থলো থলো রাঙা ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ভবানী বললেন, খোকা, আমি যদি মারা যাই, মাদের তুই দেখবি? না বাবা, আমি তাহলে কাঁদব। কাঁদবি কেন? আমার বয়স হয়েছে, আমি কতকাল বাঁচব? অনেক দিন। তোর কথায় রে, পাগলা একটা। খোকা হি হি করে হেসে উঠল। তারপরে এই বাবাকে এসে জড়িয়ে ধরলে ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে, বললে, আমার বাবা, আমার কথা শোন, আমি মরে গেলে তুই দেখবি তোর মাদের।
না, আমি কাঁদবো তাহলে। বল দেখি ভগবান কে? জানি নে। কোথায় থাকেন তিনি? ওখানে। খোকা আঙুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে দিলে। কোথায় রে বাবা? গাছের মাথায়? তাকে ভালোবাসিস? না। সে কি রে? কেন? তোমাকে ভালোবাসি। আর কাকে? মাকে ভালোবাসি। ভগবানকে ভালোবাসিস নে কেন? চিনি নে। খোকা, তুই মিথ্যে কথা বলিসনি, ঠিক বলেছিস। না চিনে না বুঝে কাউকে ভালোবাসা যায় না। চিনে বুঝে ভালোবাসলে সে ভালোবাসা পাকা হয়ে গেল। সেই জন্যই সাধারণ লোকে ভগবানকে ভালোবাসতে পারে না। তারা ভয় করে, ভালোবাসে না। চিনবার বুঝবার চেষ্টা তো করেই না কোনোদিন। আচ্ছা, আমি তোকে বোঝাবার চেষ্টা করব, কেমন? খোকা কিছু বুঝলে না, কেবল বাবার শেষের প্রশ্নটির উত্তরে বললে, খোকন, ওই পাখিটা দেখতে কেমন রে? ভালো। পাখি কে তৈরি করেছে জানিস? ভগবান, বুঝলি? খোকা ঘাড় নেড়ে বললে, তুই কিচ্ছু বুঝিসনি। এই যা কিছু দেখছিস সব তৈরি করেছেন ভগবান। বুঝেছি বাবা, মা বলেছে ভগবান নক্ষত্র করেছে। আর কি? আর চাঁদ, আর আর সূর্যি। তুই এত কথা কার কাছে শিখলি? মার কাছে? বেশ, চাঁদ ভালো লাগে। তবে দেখ তো, এমন জিনিস যে তৈরি করেছেন তাকে ভালোবাসা যায় না? আমি ভালোবাসবো নিশ্চয়ই। কিছু কিছু ভালোবেসো। তুমি ভালোবাসবে? মা ভালোবাসবে? আমি ভালোবাসবো। বেশ, ছোট মা ভালোবাসবে? তাহলে আমি ভালোবাসবো নিশ্চয়ই। আজ আকাশের চাঁদ তোকে ভালো করে দেখাবো। চাঁদের মধ্যে কে বসে আছে? চাঁদের মধ্যে কিছু নেই রে, ওটা চাঁদের কলঙ্ক। কলঙ্ক কি বাবা? কলঙ্ক ওই হলো গিয়ে পেতলে যেমন কলঙ্ক পড়ে তেমনি। ছেলে অবাক হয়ে বাপের মুখের দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ অকলঙ্ক মুখ ওর। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু খোকার মুখে কলঙ্কের ভাঁজও নেই। ভবানী বাড়ুজ্যে অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকান। কোথায় ছিল এ শিশু এতদিন? বহু দূরের ও কোন অতীতের মোহ তার হৃদয়কে স্পর্শ করে। যে পৃথিবী অতি পরিচিত, প্রতিদিন দৃষ্ট, যেখানে বসে ফণী চক্রবর্তী সুদ কষেন, চন্দ্র চাটুর্যের ছেলে জীবন চাটুর্যে সমাজপতিত্ব পাবার জন্য দলাদলি করে, অজস্র পাপ, ক্ষুদ্রতা ও লোভে যে পৃথিবী ক্লেদাক্ত, এ যেন সে পৃথিবী নয়। অত্যন্ত পরিচিত মনে হলেও এ অত্যন্ত অপরিচিত, গভীর রহস্যময়। বিরাট বিশ্বযন্ত্রের লয় সংগতির একটা মনোমুগ্ধকর তান। পিছনকার বাতাস আকন্দ ফুলের গন্ধে ভরপুর। স্তব্ধ নীল শূন্য যেন অনন্তের ধ্যানে মগ্ন। আজকের এই যে সঙ্গীত, জীবজগতের এই পবিত্র অনাহত ধ্বনি আজ যেসব কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, 500 কি 1000 বছর পরে সেসব কণ্ঠ কোথায় মিলিয়ে যাবে? ইছামতির জলের স্রোতে নতুন ইতিহাস লেখা হবে কালের বুকে। আজ এই যে ক্ষুদ্র বালক ও তার পিতা অপরাহ্নে নদীর ধারে বসে আছে, কত স্নেহ, মমতা, ভালোবাসা ওদের মধ্যে, সে কথা কেউ জানবে না। কেবল থাকবেন তিনি, সমস্ত পরিবর্তনের মধ্যে অপরিবর্তনীয়, সমস্ত গতির মধ্যে স্থিতিশীল তিনি। ঈশ্বর, ব্রহ্ম, জ্যোতিস্বরূপ, এ মানুষের মন গড়া কথা।
সেই জিনিস যা এমন সুন্দর অপরাহ্নে, ফুলে ফলে, বসন্তে, লক্ষ লক্ষ জন্ম মৃত্যুতে, আশায়, স্নেহে, দয়ায়, প্রেমে আবছায়া আবছায়া ধরা পড়ে। জগতের কোনো ধর্মশাস্ত্রে সেই জিনিসের স্বরূপ কি তা বলতে পারেনি। কোনো ঋষি মুনি সাধু যদি বা অনুভব করতে পেরেও থাকেন, মুখে প্রকাশ করতে পারেননি। কি সে জিনিস তা কে বলবে? তবু মনে হয় তিনি যত বড় হন আমাদের স্বগোত্র। আমার মনের সঙ্গে, এই শিশুর মনের সঙ্গে সেই বিরাট মনের কোথায় যেন যোগ আছে। ভগবান যে আমাকে সৃষ্টি করেছেন শুধু তা নয়, আমি তাঁর আত্মীয়, খুব আপন ও নিকটতম সম্পর্কের আত্মীয়। কোটি কোটি তারার দ্যুতিতে দ্যুতিমান সে মুখের দিকে আমি নিঃসংকোচে ও প্রেমের দৃষ্টিতে চেয়ে দেখবার অধিকার রাখি। কারণ তিনি যে আমার বাবা, হাতে গড়া পুতুলি নয় শুধু তাঁর সন্তান। এই খোকা তাঁরই এক রূপ। এর অর্থহীন হাসি উল্লাস তাঁরই নিজের লীলা উচ্ছল আনন্দের বাণী মূর্তি। এই ছেলে বড় হয়ে যখন সংসার করবে, বউ আনবে, ছেলে পুলে হবে ওদের, তখন ভবানী থাকবেন না। 10 বছর আগে বিস্মৃত কোনো ঘটনার মতো তিনি নিজেও পুরনো হয়ে যাবেন এ সংসারে। ওই বেতস কুঞ্জ, ওই প্রাচীন পুষ্পিত সপ্তপর্ণটা হয়তো তখনও থাকবে, কিন্তু তিনি থাকবেন না। জগতের রহস্যে মন ভরে ওঠে ভবানীর। ওই সান্ধ্য সূর্য রক্তচ্ছটা, নিস্তারিণীর বুদ্ধি প্রজ্জ্বল কৌতুক দৃষ্টি, তিলুর সপ্রেম চাহনি, এই কচি ছেলের নীল শিশু নয়ন, সবই সেই রহস্যের অংশ। কার রহস্য? সেই মহারহস্যময়ের গহন গভীর শিল্প রহস্য। তিলু পিছন থেকে এসে কি বলতেই ভবানীর চমক ভাঙল। তিলুর কাঁধে গামছা, কাঁকে ঘড়া, নদীতে সে গা ধুতে এসেছে। হেসে বললে, আমি ঠিক জানি খোকাকে নিয়ে উনি এখানে রয়েছেন। ভবানী ফিরে হেসে বললেন, নাইতে এলে? আপনাদের দেখতেও বটে। নীলু কোথায়? রান্না চড়াবে এবার। বসো। কেউ আসবে না তো? কে আসবে সন্ধেবেলা? তিলু ভবানীর গা ঘেঁষে বসল। ঘোড়া অদূরে নামিয়ে রেখে এসে স্বামীকে প্রায় জড়িয়ে ধরলেন। ভবানী বললেন, খোকা যেন অবাক হয়ে গিয়েছে। অমন করো না, ওনা বড় হলো। তিলু বললে, খোকা, ভগবানের কথা কি শুনলি? খোকা মায়ের কাছে সরে এসে মার মুখের দিকে চেয়ে বললে, মা, ও মা, আমি চান করব, আমি চান করব। আমার কথার উত্তর দে, আমি চান করব। তিলু এদিক ওদিক চেয়ে হেসে বললে, খোকাকে গা ধুইয়ে নেব, আমরাও নামি জলে, আসুন সাঁতার দেব। ভবানী বললেন, বসো তিলু। আমার কেমন মনে হচ্ছিল আজ খোকাকে ভগবানের কথা শেখাচ্ছিলাম। মনে হচ্ছিল এই আকাশ বাতাস নদী জলের পেছনে তিনি আছেন, এই খোকার মধ্যেও। ওকে আনন্দ দিয়ে আমি ভাবি তাকেই খুশি করছি। তিলু স্বামীর কথা মন দিয়ে শুনলে, বেশ গভীর ভাবে। ও স্বামীর কোনো কথাই তুচ্ছ ভাবে না। ঘাড় হেলিয়ে বললে, আপনার ব্রহ্মের অনুভূতি হয়েছিল? তুমি হাসালে। তবে অনুভূতিটা কি বলুন? তার ছায়া এক একবার মনে এসে পড়ে, তাকে খুব কাছে বলে মনে হয়। আজ যেমন মনে হচ্ছিল আমরা তার আপন, পর নই। তিনি যত বড়ই হন, বিরাটই হন, আমাদের পর নয়, আমাদের বাবা তিনি। দিব্য অমূর্ত পুরুষ, মনে আছে তো? ওই তো ব্রহ্মানুভূতি। আপনার ঠিক হয়েছে, আমি জানি। যাতে ভগবানকে অত কাছে বলে ভাবতে পারলেন, তাকে ব্রহ্মানুভূতি বলতে হবে বই কি। রোজ নদীর ধারে বসে খোকাকে ভগবানের কথা শেখাবো। এই বয়স থেকে ওর মনে এসব আনা উচিত, নইলে অমানুষ হবে। আপনি যা ভালো বোঝেন।
চলুন এখন একটু নে সাঁতার দিয়ে ফিরে। খোকা, ডাঙায় বসো। খোকা খুব বাধ্য সন্তান, ঘাড় নেড়ে বললে, জলে নেমো না। না। স্বামী স্ত্রী দুজনে মনের আনন্দে সাঁতার দিয়ে স্নান করে খোকাকে গা ধুইয়ে নিয়ে চাঁদ ওঠা জোনাকি জলা সন্ধ্যার সময় মাঠের পথ দিয়ে বাড়ি ফিরল। চৈত্র মাস যায় যায়, মাঠ বন ফুলে ফুলে ভরে গিয়েছে। নির্জন মাঠের উঁচু ডাঙায় ফুলে ভরা ঘেটু বন ফুরফুরে দক্ষিণে বাতাসে মাথা দোলাচ্ছে। স্তব্ধ নীল শূন্য, যেন অনন্তের ধ্যান ও মগ্ন। ভবানী বাড়ুজ্যের মনে হলো, দিকহারা দিক চক্রবালের পেছনে যে অজানা দেশ, যে অজ্ঞাত জীবন, তারই বার্তা যেন এই সুন্দর নির্জন সন্ধ্যাটিতে ভেসে আসছে। তিনি গুরুর আশ্রয় পেয়েও ছেড়েছেন ঠিক, সন্ন্যাসী না হয়ে গৃহস্থ হয়েছেন। 3টি স্ত্রী একত্রে বিবাহ করে জড়িয়ে পড়েছিলেন, এ কথাও ঠিক, কিন্তু তাতেই বাকি। মাঠ, নদী, বনঝোপ, ঋতুচক্র, পাখি, সন্ধ্যা, জ্যোৎস্না রাত্রির প্রহরগুলির আনন্দ বার্তা তার মনে এক নতুন উপনিষদ রচনা করেছে। এখানেই তার জীবনের সার্থকতা। এই খোকার মধ্যে তাকে তিনি দেখতে পান। নদীর ঘাট থেকে মেয়েরা এই মাত্র জল নিয়ে ফিরে গেল। মাটির পথের ওপর ওদের জলসিক্ত চরণ চিহ্ন এই খানিক আগে মিলিয়ে গিয়েছে। নদীর ধারের বনে বনে গাং শালিকের আর দোয়েলের দল এই খানিক আগে তাদের গান গাওয়া শেষ করেছে। ঘাটের ওপরকার নাগকেশর গাছের ফুলে ভরা ডালটি নুইয়ে কোন রূপসী গ্রাম্যবধূ সন্ধ্যার আগে বোধহয় ফুল পেড়ে থাকবে। গাছতলায় সোনালি রঙের গর্ভকেশরীর বিচ্ছিন্ন দল ছড়ানো, মরকতমণির মতো ঘন সবুজ রঙের পাতা তলা বিছিয়ে পড়ে আছে। হঠাৎ বিলুর কথা মনে পড়ে মনটা উদাস হয়ে যায় ভবানীর। হয়তো তিনি খানিকটা অবহেলা করে থাকবেন, তবে জ্ঞাতসারে নয়। মেয়েদের মনের কথা সবসময় কি বুঝতে পারা যায়? দুঃখকে বাদ দিয়ে জগতে সুখ নেই। প্রকৃত সুখের অবস্থা গভীর দুঃখের পরে। দুঃখের পূর্বের সুখ অগভীর, তরল, খেলো হয়ে পড়ে। দুঃখের পরে যে সুখ, তার নির্মল ধারায় আত্মার স্নান যাত্রা নিষ্পন্ন হয়, জীবনের প্রকৃত আস্বাদ মিলিয়ে দেয়। জীবনকে যারা দুঃখময় বলেছে তারা জীবনের কিছুই জানে না। জগৎটাকে দুঃখময় মনে করা নাস্তিকতা। জগৎ হলো সেই আনন্দময়ের বিলাস বিভূতি, তবে দেখার মতো মন ও চোখ দরকার। আজকাল তিনি কিছু কিছু বুঝতে পারেন। খোকা হাত উঁচু করে বললে, বাবা, ভয় করছে। কেন রে? শিয়াল, আমাকে কোলে নাও। না, হেঁটে চলো। তাহলে আমি কাঁদবো। তিলু বললে, বাবা, ভিজে কাপড় আমাদের দুজনেরই, সর্বশরীর ভেজাবি কেন এই সন্ধেবেলা? হেঁটে চলো। নীলু সন্ধে দেখিয়ে বসে আছে। ভবানীর আহ্নিকের জায়গা ঠিক করে রেখেছে। নিকোনো গুছনো ওদের ঝকঝকে তক্তকে মাটির দেওয়া। আহ্নিক শেষ করতেই নীলু এসে বললে, জলপান দিয়ে এবার। তারপরে এসে একটা কাঁসার বাটিতে 2টি মুড়কি আর 2 টুকরো নারকোল নিয়ে এসে দিলে। বললে, আমার সঙ্গে এবার একটু গল্প করতে হবে কিন্তু। বসো নীলু। কি রাঁধছ? না, আমার সঙ্গে ওরকম গল্প না, চালাকি। দিদির সঙ্গে যেমন গল্প করেন ওই রকম। তোমার বড্ড হিংসে দিদির ওপর দেখছি। কি রকম গল্প শুনি? সংস্কৃত টমস্কৃত, ঠাকুর দেবতার কথা, ওই ব্রহ্ম না কি? ভবানী হো হো করে হেসে উঠে সস্নেহে ওর দিকে চাইলেন। বললেন, শুনতে চাওনি কোনোদিনও, তাই বলিনি। বেশ, তাই হবে। তুমি জানো কার মতো করলে? প্রাচীন দিনে এক ঋষি ছিলেন, তার 2 স্ত্রী, গার্গী আর মৈত্রেয়ী। তুমি করলে গার্গীর মতো। সতীন কাঁটা যখন ভুমা চাইবে, তখন বুঝি আর না বুঝি আমাকে সেই ভুমাই নিতে হবে। এই ছিল গার্গীর মনে আসল কথা। তোমারও হলো সেই রকম। এমন সময় খোকা এসে বললে, বাবা, কি খাচ্ছ? আমি খাবো। আয় খোকা।
ভবানী দুটি মুড়কি ওর মুখে তুলে দিলেন। খোকা বাটির দিকে তাকিয়ে বললে, নারকল? না, পেট কামড়াবে। পেট কামড়াবে? হ্যাঁ বাবা। ও বাবা, বাবা পেট কামড়াবে? হ্যাঁ রে বাবা। বাবা কি পেট কামড়াবে? নীলু ধমক দিয়ে বললে, থাম রে বাবা, যা একবার ধরলেন তো তাই ধরলেন। খোকা একবার চায় নীলুর দিকে, একবার চায় বাবার দিকে অবাক দৃষ্টিতে। বাবার দিকে চেয়ে বললে, কাকে বলছে বাবা? নীলু বললে, ওই ওপাড়ার নীলেবাগ দিকে। কাকে বলা হচ্ছে এখন বুঝিয়ে দাও। বলেই ছুটে গিয়ে খোকাকে কোলে তুলে নিলে। খোকা কিন্তু সেটা পছন্দ করলে না। সে বারবার বলতে লাগলো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি বাবার কাছে যাব। যায় না। না, আমায় ছেড়ে দাও, আমি বাবার কাছে যাব। ভবানী বললেন, দাও, নামিয়ে দাও, এই নে একখানা নারকল। খোকা বাবার বেজায় নেওটো, বাবাকে পেলে আর কাউকে চায় না। সে এসে বাবার হাত থেকে নারকল নিয়ে বাবার কোলে মাথা রেখে বলতে লাগলো বাবার মুখের দিকে চেয়ে, ও বাবা, বাবা। কি রে খোকা? খোকা বাবার গায়ে হাত বুলিয়ে বলে, ও বাবা, বাবা। এই তো বাবা। এমন সময় প্রবীণ শ্যামচাঁদ গাঙ্গুলি এসে ডেকে বললেন, বাবাজি বাড়ি আছো? ভবানী শশব ব্যস্তে বললেন, আসুন মামা, আসুন। আসবো না আর, আলো আমার আছে। চলো একবার চন্দন দাদার চণ্ডী মণ্ডপে। ভানি গয়লানির সেই বিধবা মেয়েটার বিচার হবে, সব তো বিচার আজকে। আমি আর সেখানে যাব না মামা। সে কি কথা, যেতেই হবে, তোমার জন্য সবাই বসে। সমাজের বিচার? তুমি হলে সমাজের একজন মাথা। তোমরা আজকাল কর্তব্য ভুলে যাচ্ছ বাবাজি, কিছু মনে করো না। নীলু খোকাকে নিয়ে এর আগেই রান্নাঘরে চলে গিয়েছিল। শ্যামচাঁদ গাঙ্গুলিকে প্রত্যাখ্যান করা চলবে না, দুর্বাসা প্রকৃতির লোক, এখনই কি বলতে কি বলে বসবেন। রান্নাঘরে ঢুকে তিলু নীলুকে কথাটা বলতে গেলেন ভবানী। জটিল গ্রাম্য হাঙ্গামা, ফিরতে রাত হবে। খোকা এসে মহা খুশির সঙ্গে বাবার হাত ধরে বললে, বাবা এসো খাই। কি খাবো রে? এসো বাবা, বসো, মজা হবে। না রে, আমি যাই, দরকার আছে, তুমি খাও। আমি তাহলে কাঁদবো। তুমি যেও না, যেও না, বসো এখানে, মজা হবে। খোকার মুখে সে কি উল্লাসের হাসি! বাবাকে সে মহা আগ্রহে হাত ধরে এনে একটা পিঁড়িতে বসিয়ে দিলে। যেটাতে বসিয়ে দিলে সেটা রুটি বেলবার চাকি, ঠিক পিঁড়ি নয়। বসো এখানে, তুমি খাবে? আমি খাবো। বেশ, তুমি খাবে? কিন্তু দুর্বাসা শ্যাম গাঙ্গুলি বাইরে থেকে হেঁকে বললেন ঠিক সেই সময়, বলি দেরি হবে নাকি বাবাজির? আর থাকা যায় না, দুর্বাসা ঋষিকে বাইরে দাঁড় করিয়ে রাখা চলে না। ভবানীকে উঠতে হলো। খোকা এসে বাবার কাপড় চেপে ধরে বললে, যাস নে এ বাবা, বসো। ও বাবা, আমি তাহলে কাঁদবো। খোকার আগ্রহশীল ছোট্ট দুর্বল হাতের মুঠো থেকে তাড়াতাড়ি কাপড় ছাড়িয়ে নিয়ে ভবানীকে চলে যেতে হলো। সমস্ত রাস্তা শ্যাম গাঙ্গুলি সমাজপতি বকবক করতে লাগলেন। ঈশ্বরচন্দ্র চাটুর্যের চণ্ডী মণ্ডপে কাদের একটি যুবতী মেয়ের গুপ্ত প্রণয় ঘটিত কি বিচার হতে লাগলো। এসব ভবানী বাণুজ্যের মনের এক কোণেও স্থান পায়নি। তার কেবল মনে হচ্ছিল খোকার চোখের সেই আগ্রহ ভরা আকুল সপ্রেম দৃষ্টি, তার দুটি ছোট্ট মুঠির বন্ধন অগ্রাহ্য করে তিনি চলে এসেছেন। মনে পড়ল খোকনের আরো ছেলেবেলার কথা। কোথায় যেন সেদিন তিনি গিয়েছিলেন। সেদিন অনেকক্ষণ খোকাকে দেখেননি ভবানী বাণুজ্যে। মনে হয়েছিল সন্ধেবেলায় হয়তো বাড়ি ফিরে দেখবেন সে ঘুমিয়ে পড়েছে। আজ সারা রাত আর সে জাগবে না, তার সঙ্গে কথাও বলবে না। বাড়ির মধ্যে ঢুকে দেখলেন সে ঘুমোয়নি, বাবার জন্য জেগে বসে আছে। ভবানী বাণুজ্যে ঘরে ঢুকতেই সে আনন্দের সুরে বলে উঠল, ও বাবা, আয় না, ছুবি। তুমি শোও, আমি আসছি ও ঘর থেকে। ও বাবা, আয়, তাহলে আমি কাঁদব। ভবানীর ভালো লাগে বড় এই শিশুকে। কেমন সব কথা বলে,
এবং কি মিষ্টি সুরে, অপূর্ব ভঙ্গিতেই না বলে। শিশুর প্রতি গাঢ় মমতা রসে ভবানীর প্রাণ সিক্ত হল। তিনি ওর পাশে শুয়ে পড়লেন। শিশু ভবানীর গলা জড়িয়ে ধরে বললে, আমার বড়দা, আমার বড়দা। সে কি রে, আমার বড়দা? আমি বুঝি তোর বড়দা? বেশ বেশ। শ্বশুর বাড়ির গ্রামে বাস করার দরুন এ গাঁয়ের ছেলে মেয়েদের এবং অধিকাংশ লোকেরই তিনি ভগ্নিপতি সম্পর্কের লোক। তারা অনেকেই তাকে বড়দা, কেউ বা মেজদা বলে ডাকে। শিশু সেটা শুনে শুনে যদি ঠাউরে নেয় যে লোকটাকে বাবা বলা হয়, তার অন্য নাম কিন্তু বড়দা, তবে তাকে দোষ দেওয়া চলে না। ভবানী ওকে আদর করে বললেন, খোকন, আমার খোকন, আমার বড়দা। ভবানীর তখনই মনে হলো এ এক অপূর্ব প্রেমের রূপ দেখতে পাচ্ছেন এই ক্ষুদ্র মানবকের হৃদয় রাজ্যে। এত আপন তাকে এত অল্প দিনে কেউ করে নিতে পারেনি, এত নির্বিচারে, এত নিঃসংকোচে। আপনার পরে তফাৎই এই। তিনি বললেন, তোকে একটা গল্প করি খোকন। একটা জুজু বুড়ি আছে ওই তাল গাছে, কুলোর মতো তার কান, মূলোর মতো। এই পর্যন্ত বলতেই খোকা তাড়াতাড়ি দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললে, আমার ভয় করবে, আমার ভয় করবে, তাহলে আমি কাঁদবো। তুমি কাঁদবে? হ্যাঁ। আচ্ছা থাক থাক। খানিকটা পরে খোকা বড় মজা করেছে। ছোট্ট মাথাটি দুলিয়ে দুই হাত ছড়িয়ে ক্ষুদ্র মুঠি পাকিয়ে সে ভয় দেখানোর সুরে বললে, একটা জুজু বুড়ি আছে, মস্ত বড় কান। বলিস কি খোকন? ই, একটা জুজু বুড়ি আছে। ভয় পেয়েছি খোকা, বলিস নে, বলিস নে, বড্ড ভয় করছে। বড্ড ভয় করছে। একটা জুজু বুড়ি আছে। না না, আর বলিস নে, বলিস নে। খোকার সে কি অবোধ আনন্দের হাসি। ভবানীর ভারী মজা লাগলো। ভয়ের ভান করে বালিশে মুখ লুকুলেন। বাবার ভয় দেখে খোকা বাবার গলা জড়িয়ে মমতার সুরে বললে, আমার বড়দা, আমার বড়দা। হ্যাঁ, আমায় আদর করো, আমার বড্ড ভয় করছে, আমার বড়দা। শো খোকন, আমার কাছে শো। জন্তি গাছটা বলো। ভবানী ছড়া বলতে লাগলেন, ওপারের জন্তি গাছটি জন্তি বড় ফলে, গো জন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে, প্রাণ করে আই ঢাই, গলা করে কাঠ, কতক্ষণে যাব রে হরগৌরীর মাঠ। হঠাৎ খোকা হাত দুটো ছড়িয়ে চোখ বড় বড় করে বললে, একটা জুজু বুঝি আছে। ও বাবা, মস্ত বড় কান, একটা জুজু বুড়ি আছে। আর বলিস নে খোকন, আর বলিস নে। বড্ড ভয় করছে খোকন, আমায় ভয় দেখিও না, আমার বড়দা, আমার বড়দা। আজ সন্ধেবেলায় শ্যাম গাঙ্গুলির মান রাখতে গিয়ে খোকাকে বড় অবহেলা করেছেন তিনি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি, ত্রয়োদশ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।